আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে প্রাণ গেল 2 জনের, গুলিবিদ্ধ 3 জন হাসপাতালে ভর্তি। সংঘর্ষের পর এলাকা থমথম। যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার, রাষ্ট্রের জন্য ফরজে কি। নরসিংদী 5 আসনে জমজমাট লড়াইয়ের আভাস, ভোটের মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী। দুর্গম চরে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কা। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ। সমবায় সমিতির আড়ালে প্রতারণা, লাপাত্তা প্রতারক চক্র। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুপুর উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার ও সালেহ আহমদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত বছরের 3 আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ বাধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমেদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, 2 গোষ্ঠীর বিরোধের জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে। এই আঙ্গুল তো এগুলো গিরাও দিয়ে রাখছে এটা আর ভাই ঠ্যাং দিয়ে দিছে গুলি করি দিছেন আর ভাই একটু আর না উঠি গেছে গো ভাই আতুল চেয়ার ভাই আট দিয়ে কিরিস দিয়ে কাটিয়ে রাখছে। দুজন মারা গেছে। কে মারা গেছে? সালাম মেম্বার আর আমার আব্দুল জব্বার হোসেন নয়ন। এটা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। ইতিপূর্বেও আলাউদ্দিন মেম্বার নামে একজন ছিল, উনি মারা গেছেন এই ক্লাসের জের ধরে, এবং ওই ক্লাস থেকে দীর্ঘদিন থেকে এটা চলে আসছে। তার ধারাবাহিকতা এই ঘটনা ঘটছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি 7ম দিন আজ। জুম্মার নামাজের কারণে দুপুর 3টায় শুনানি শুরু হয়। এখন পর্যন্ত 12টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে 6টি আবেদন মঞ্জুর, 2টি নামঞ্জুর এবং 4টি আবেদনের বিপরীতে রিটকারী অনুপস্থিত ছিল। এর আগে বৃহস্পতিবার 6ষ্ঠ দিনের শুনানিতে 104টি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে 60টি আবেদন মঞ্জুর, 34টি আবেদন নামঞ্জুর এবং 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়। 6ষ্ঠ দিনের শুনানি সকাল 10টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়। ওই দিন 15টি আবেদন বাতিল এবং 3টি আবেদন স্থগিত রাখা হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ায় খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, এই মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যাঁয়ের পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। 3 দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী 5 সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী। ব্রহ্মপুত্র, মেঘনা ও আড়িয়ালখাঁ বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 5 সংসদীয় আসন। ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। 1996 সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো।
এই আসনে ধানের শীষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। 12 তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যদি আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। সঞ্চয় জমা নেয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা প্রতারক চক্রটি। গ্রামে রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা, চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকা। পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। অনেকটা সাদামাটাভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন। গ্রামীণ এসব মানুষের সরলতার সুযোগে তাদের বোকা বানিয়ে প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, কম সুদে সহজ ঋণ প্রদানের আশ্বাসে তাদের কাছ থেকে আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। তবে হঠাৎই অফিসে তালা ঝুলিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমার নিজের 40,000 টাকা নিয়েছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো 3 বছরের মেয়াদে সীমিত লাভের জন্য। 4 লাখ লিখ 5 লাখ লিখ 3 বছরে সুদ দেওয়া লাগবে। আপনার 3 লাখে মাসে আসবে 10,000 টাকা কিস্তি। 40,000 টাকা জমা দিয়েছে চিফ সমিতি দিয়েছে। আমার কাছে 8 তারিখে উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনারা রাত্রির বেলা পলাই চলে গেছে। বলতেছে কি আপনি যদি 50,000 টাকা জমা দেন আপনার 4 লাখ টাকা দেওয়া হবে। 3-4 মাস ভাড়া দিছে, পরে লাস্টে বলছে আগামী মাসে, লাস্টে যে মাসে ভাড়া দেয় না, বলে আগামী মাসে ভাড়া দেবো, এই কথা বলে ওরা আর আসেন। প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন মাঠ পর্যায়ে কর্মরত প্রতিনিধিরাও। 2.5 মাসে 16,21,800 টাকা নগদ কালেকশন করে আমি দিচ্ছি। দেওয়ার পরে ডিসেম্বরের 4 তারিখে বিকাল 5টার দিকে যখন আমি অফিসে আসছি, তখন দেখছি নিচু পড়া যে অফিসটা আছে